নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প মধুমিতা মুখার্জির লেখা আতঙ্ক। গল্পটি আমরা পেয়েছি চিনে পটকা ফেসবুক গ্রুপ থেকে। গল্পটি দেওয়ার জন্য এবং সামগ্রিকভাবে সহায়তা করার জন্য চিনে পটকা গ্রুপের এডিটর পরাগ ভূঁইয়াকে অসংখ্য ধন্যবাদ। মধুমিতা মুখার্জি জন্ম 1977 সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মনোবিদ হিসেবে 15 বছর চাকরি করে বর্তমানে স্বাধীনভাবে কাজ করছেন। বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংকলনে লেখালেখি করেন। জনপ্রিয় গল্প আতঙ্ক, নিষুদক, রক্তহীরার আংটি, আত্মহত্যা ইত্যাদি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, মধুমিতা মুখার্জির আতঙ্ক। হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল রূপম। কখন যে রাত 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। কাচের বাইরে বিদ্যুৎ চমক আর কাচের ওপর জলের আলপনা দেখে বাইরের দুর্যোগের কথা অনুভব করে একটা শিরশিরে অনুভূতি সর্বশরীরে ছেয়ে গেল। উফ, আজ আবার সেই একা অফিস থেকে বেরোতে হবে। বিগত কয়েকদিনের অভিজ্ঞতা ওকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না। যেদিনই একা রাতে বাড়িতে ফেরে কেউ যেন ছায়ার মতো অনুসরণ করে। বউ রুমাকে একদিন বলেও ছিল সে কথা, কিন্তু সে হেসে উড়িয়ে দেওয়ার পর আর কাউকেই বলার ইচ্ছে হয়নি। নাইট গার্ডকে চাবিটা ধরিয়ে অফিস থেকে রাস্তায় বেরোতেই প্রচণ্ড শব্দে বজ্রপাত আর বিদ্যুৎ চমকে থমকে দাঁড়িয়েও আবার দ্রুত পায়ে চলতে শুরু করলো। যা রাত হয়েছে এরপর আর শেয়ার ট্যাক্সিও পাওয়া যাবে না। রূপমের অফিস পাড়া তিলজলার এই এলাকাটা এমনিতেই সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায়। আজ দুর্যোগের জন্য আরো ফাঁকা। বৃষ্টিটা একটু ধরেছে দেখে তাড়াতাড়ি পা চালালো। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির হেডলাইটের তীব্র আলো পড়ে ওর ছায়াটাকে দীর্ঘ করে দিল। চমকে পেছন ফিরে দেখে একটা কালো গাড়ি প্রায় ওর পেছনে এসে দাঁড়িয়েছে। দুজন লম্বা বর্ষাতি পরা লোক গাড়ি থেকে নেমে আসছে। দুজনেরই চোখের দৃষ্টি ভয়ঙ্কর। রূপমের ষষ্ঠ ইন্দ্রিয় বিপদের ইঙ্গিত দিল। কোনো দিকে না তাকিয়ে ও ছুটতে শুরু করল। পেছনের পায়ের আওয়াজ যেন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। ছুটতে ছুটতে খেয়াল হলো যে ও বাইপাসের দিকে না গিয়ে একটা কানা গলির মধ্যে ঢুকে পড়েছে। সামনেই দেওয়াল। আর কিছু না ভেবে পাশের একটা পুরনো দিনের 4-5 তলা বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির নিচে সার সার লেটার বক্স একাধিক পরিবারের উপস্থিতির প্রমাণ দিচ্ছে। সিঁড়ির সামনের একমাত্র বাল্বের টিমটিমে হলুদ আলো অন্ধকার কমানোর বদলে যেন আরো বাড়িয়ে দিয়ে একটা রহস্যময় আলো আঁধারির সৃষ্টি করেছে। হঠাৎ জমা জলে পায়ের আওয়াজ পেয়ে সম্বিত ফিরে পেয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল রূপম। মনে হচ্ছে যেন পায়ের আওয়াজগুলো ওর পেছনে ধাওয়া করেছে। শরীরে আর শক্তি নেই। সামনে একটা দরজায় জোরে জোরে আঘাত করে তার সামনে বসে পড়ল। কি গো, কয়েকদিন ধরে কি এত ভাবছো? সোহমের গলার আওয়াজ পেয়ে ক্লান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো রূপম। দু চোখে বিষণ্ণতা। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। বলে উঠল, কই কিছু না তো। সে বললে হবে না রূপম,
আমি বেশ কয়েকদিন ধরে তোমার মধ্যে একটা পরিবর্তন দেখছি। 4 মাস আগের আর এখনকার তোমার মধ্যে বিস্তর ফারাক। সেটা যে দেখবে সেই বুঝবে। ঠিক করে বলো তো কি হয়েছে? আজ তোমাকে আরো বেশি বিধ্বস্ত লাগছে। যখন প্রথম ব্যাঙ্গালোর থেকে এখানে এলে তখন কত হাসি খুশি থাকতে, আর এখন যেন সবসময় মন মরা হয়ে আছো। দেশে বাবা মা, বাড়িতে বৌদি সবাই ঠিক আছেন তো? তুমি আমায় জোর করো না সোহম। আমি বললেও বিশ্বাস করতে পারবে না, তাই বলতে চাই না। আসলে রুমাও আমার কথা বিশ্বাস করে না। আমি বিশ্বাস করব। সব খুলে বলো তো আমায়। বিগত প্রায় মাসখানেক যাবৎ কেউ আমাকে অনুসরণ করছে, রাস্তাঘাটে, এমনকি কখনো বাড়িতেও। আমি জানি বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি একটা অপ্রাকৃতিক কিছুর অস্তিত্ব অনুভব করছি। বিশেষত রুমা বাড়ি না থাকলে আরো বেশি অনুভব করি। আচ্ছা, বৌদি এসব কিছুই বুঝতে পারেন না? সেটাই তো বলছি। গতকাল রাতে দুর্যোগের মধ্যে অফিস থেকে বেরোনোর পরে 2জন লোক আমায় তাড়া করে। আমি একটা ফ্ল্যাট বাড়িতে ঢুকে তার একটা দরজায় ধাক্কা দিয়ে ওখানেই বসে পড়ি। হঠাৎ দরজা ভেদ করে 2টো ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আমার গলাটা টিপে ধরে। তারপর আর কিছুই মনে নেই। মোবাইলে রুমার ফোন আসাতে জ্ঞান ফিরে দেখি সেই বন্ধ দরজার সামনেই বসে আছি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁয়ে ফেলেছে। আশেপাশে কেউই নেই। উদ্ভ্রান্তের মতো কোনো রকমে বাড়ি ফিরে কিছু না খেয়েই শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে হঠাৎ প্রচণ্ড ঠান্ডা লাগতে ঘুমটা ভেঙে যায়, আর তখনই কানের কাছে ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শুনে ভয়ের চোটে জোর করে চোখ খুলে বিছানায় উঠে বসি। গাঢ় অন্ধকারে প্রথমে কিছুই চোখে পড়ে না। সবেমাত্র জল খাওয়ার জন্য পাশের টেবিলের দিকে হাত বাড়াতে যাব, এমন সময় খাটের পিছন দিক থেকে সেই সাদা হাত দুটো বেরিয়ে আমার গলা টিপে ধরে। কঠিন হিমশীতল সেই হাতের স্পর্শে আমি আর্তনাদ করে উঠি। আমার সেই চিৎকারে রুমার ঘুমও ভেঙে যায়। ও তাড়াতাড়ি হাত বাড়িয়ে ওর পাশের টেবিলের ল্যাম্পশেডটা জ্বালায়। সেই সময়ে আমি অনুভব করি সেই হাতের বাঁধন থেকে মুক্তি পেয়েছি। সব কথাই রুমাকে খুলে বলি, জানো তো, কিন্তু দুঃখের কথা, রুমা আমার কথাই বিশ্বাস করে না। উল্টে বলে যে আমার মাথার গোলমাল আছে, তাই আর আমার সাথে থাকবে না। অফিসে এলে সবার মধ্যে থাকলে মনটা একটু শান্ত থাকে, তাই জোর করেই এলাম। সোহম বিষণ্ণ গলায় বলল, আজকের দিনে সব কথা বিশ্বাস করা সত্যি কঠিন রূপম। আমি 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 জানতাম তুমি বিশ্বাস করবে না সোহম। তুমি কেন, কেউই বিশ্বাস করবে না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এলোমেলো পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল রূপম। ওর অসহায় বিধ্বস্ত অবস্থা দেখে সোহমের খুব মায়া হলো। নিজের বলা কথার জন্য অনুশোচনা হলেও কথা ফেরত নেওয়ার কোনো তো সুযোগ নেই, তাই নিজের চেয়ারে বসেই কাজ করতে শুরু করলো। অফিস ছুটির সময়ে খেয়াল হলো রূপম সেই যে ঘর থেকে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। পিয়নের থেকে জানতে পারল যে রূপম অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। ফ্ল্যাটের তালা খুলে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ পেয়ে দরজাটা বন্ধ করে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল রূপম। বোঝাই যাচ্ছে যে রুমা চলে গেছে,
কিন্তু ওকে তো বাড়িতে ঢুকতেই হবে, আর একাই থাকতে হবে। ঘরে ঢুকে আলো জ্বালাতে ভয়টা একটু কমে। হাতের ব্যাগটা সোফায় রেখে পাশেই ক্লান্ত শরীরে বসে পড়ে রূপম। হঠাৎ মোবাইল ফোনটা নিস্তব্ধতা ভেঙে বেজে ওঠে। ফোনটা ধরতেই একটা চাপা হিস হিসে স্বর বলে ওঠে, শনিবার তোর শেষ দিন, পালাতে পারবি না। এইটুকু বলেই ফোনটা কেটে দেয় সেই অজানা কণ্ঠের অধিকারী। রূপম স্থাণুবৎ বসে থাকে। নিজের হৃৎস্পন্দনের শব্দ নিজের কানেই লাগছে। সারা শরীর ঘামে ভিজে গেছে। আজ বৃহস্পতিবার, তার মানে ওর আয়ু আর মাত্র একদিন। এই শহরে তো ওর কোনো আত্মীয় স্বজনও নেই যার সাহায্য নেবে। বাবা মা পুরুলিয়ার গ্রামে থাকেন, রুমাও চলে গেছে, তাই ওর থেকেও সাহায্য পাওয়ার আশা নেই। না, আর ভাবতে পারছে না। স্নান করে ফ্রিজ থেকে খাবার বার করে খেয়ে একটু শান্তি হয়। বিছানায় শুতেই একটা অস্বস্তি ঘিরে ধরে। মনে হয় কেউ যেন আড়াল থেকে ওকে লক্ষ্য করছে। ভয়ের চোটে চাদরটা দিয়ে আপাদ মস্তক ঢেকে শুয়ে পড়ে। অন্ধকারের মধ্যে কারা যেন কানের কাছে ফিসফিসিয়ে বলে চলে, লাফ দিয়ে উঠে ঘরের সব আলো জ্বেলে সারা রাত জেগে বসে থাকে রূপম। শনিবার অফিস থেকে বেরিয়ে সামনের চায়ের দোকানে চা খেতে গিয়ে সোহমের চোখে রূপমের সেদিনের অসহায় মুখটা ভেসে উঠল। 2 দিন হয়ে গেল ছেলেটা অফিসে আসেনি। চিন্তা হচ্ছে, সত্যি ছেলেটা কোনো বিপদে পড়ল না তো? মোবাইল বের করে ফোন করতে বেশ কিছুক্ষণ রিং হওয়ার পরে ফোনে স্তিমিত কণ্ঠে রূপমের গলা শোনা যায়। ও বলে যে ওর সামনে খুব বিপদ, কেউ নাকি আজ রাতের মধ্যেই ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বারবার করে সোহমকে আজ রাতটা ওর বাড়িতে গিয়ে থাকার জন্য অনুরোধ করে। সোহম কাতর অনুরোধ ফেলতে না পেরে রূপমের প্রস্তাবে সম্মতি দিয়ে ফোন রাখে। রাত 10টা নাগাদ রূপমের দেওয়া ঠিকানা নিয়ে ওর ভাড়ার ফ্ল্যাটে পৌঁছায় সোহম। বাড়িটার দোতলায় রূপম পাল লেখা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে মনে হয় কেউ যেন দরজার ওপারে এসে দাঁড়ালো। কিছুক্ষণ অপেক্ষা করেও দরজা না খুলতে অধৈর্য হয়ে দ্বিতীয়বার বেল বাজাতেই ভেতর থেকে রূপমের কাঁপা কাঁপা গলায় শোনা যায়, কে কে? সোহম বেশ জোর গলায় বলে ওঠে, দরজা খোলো, আমি সোহম। ভেতর থেকে তালা খোলার আওয়াজ আসতে সোহম একটু নিশ্চিন্ত হয়, কিন্তু দরজা খুলতেই রূপমের চেহারা দেখে আঁতকে ওঠে। এই 2 দিনে কিরকম চেহারা হয়েছে রূপমের। চোখ দুটো ঘোলাটে, কাঁধ ঝুলে পড়েছে বিষণ্ণ দৃষ্টি। সোহমের হাত ধরে টেনে বলে ওঠে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকে এসো, ওরা চলে আসবে। ঘরে ঢুকে সোহমের মনে হয় সারা ঘরে কেউ যেন তাণ্ডব করেছে। পুরো ফ্ল্যাটটার লণ্ডভণ্ড অবস্থা। একটাও জানালা খোলা নেই বলে সারা ফ্ল্যাটময় ভ্যাপসা কটু গন্ধ। সোহম একটা জানলা খুলতে যেতেই রূপম তেড়ে আসে। না, একদম না, জানলা খুললেই ওরা ঢুকে আসবে। রূপমের চোখ মুখের ভয় দেখে সোহমেরও একটু ভয় ভয় অনুভূতি হয়।
সোহমকে শোয়ার ঘরে ডেকে নিয়ে যায় রূপম। বিছানার ভয়ানক নোংরা চাদর খাট থেকে ঝুলে মাটিতে লুটাচ্ছে। দেখে সেই বিছানায় শোয়ার প্রবৃত্তি হয় না সোহমের। তাই রূপমকে দরকার হলে রাতে ডাকতে বলে বাইরের ঘরের সোফায় শুতে যায়। রূপমের শোয়ার ঘর থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন রকমের আওয়াজ ভেসে আসতে সোহমের ঠিকমতো ঘুম আসতে চায় না। অনেকক্ষণ চেষ্টার পর দুচোখে ঘুম নেমে আসে। ঘুমের মধ্যেই কারো ধাক্কায় ধরফর করে উঠে বসে দেখে সামনে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি নিয়ে চোখ মুখ লাল করে রূপম দাঁড়িয়ে আছে। ফিসফিসিয়ে বলে, ওরা এসে গেছে, দরজা ধাক্কাচ্ছে। কই, আমি তো কিছুই শুনতে পাইনি। চুপ করে দরজাটা খোলো। এক হাতে একটা বেঁটে মতো লাঠি নিয়ে দাঁড়ানো রূপমের গলার স্বরে এমন একটা কিছু ছিল যে সোহম ওর নির্দেশ মতো দরজা খুলতে বাধ্য হল। দরজা খুলে কাউকেই দেখতে পাওয়া গেল না। কই, কেউ তো নেই বলে সোহম রূপমের দিকে ফিরে দেখে রূপম ওর মাথা লক্ষ্য করে লাঠিটা দিয়ে মারতে আসছে। হতবাক সোহম তড়িৎ গতিতে নিজের মাথা সরিয়ে নিতে লাঠির ঘা মাথার বদলে ঘাড়ে এসে পড়ে। ধস্তাধস্তি করে দুর্বল রূপমের হাত থেকে লাঠিটা কোনো রকমে কেড়ে নিতে সক্ষম হয় সোহম। রূপম বলতে থাকে, তুই সে, আজ তোকে শেষ করব, তুই সে বলেই কোথা থেকে যেন একটা ছুরি নিয়ে এসে সোহমকে আক্রমণ করতে যায়। রূপমের চোখ মুখ ভয়ঙ্কর হয়ে গেছে দেখে সোহম নিজেকে বাঁচাবার জন্য হাতের লাঠিটা দিয়ে রূপমকে এলো পাথাড়ি মারতে থাকে। যখন হুঁশ ফেরে দেখে রূপম মেঝেতে পড়ে গোঙাচ্ছে। সোহমের সেই দৃশ্য দেখে খুব ভয় হয়। এটাও কি করলো? আর না ভেবে বাইরে থেকে দরজার হুড়কো দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে সোহম। বাইরে বেরিয়ে খোলা হাওয়ায় শ্বাস নিয়ে মনে হয় এতক্ষণ কোনো দুঃস্বপ্ন দেখছিল। পর মুহূর্তেই রূপমের মেঝেতে পড়ে থাকার দৃশ্য মনে আসে। ঘড়িতে দেখে রাত 3টে বাজে। আর সময় নষ্ট না করে সামনের থানায় গিয়ে সব ঘটনা খুলে বলে সোহম। ঘটনার প্রায় 3 দিন বাদে থানা থেকে সোহমের ডাক আসে। ইন্সপেক্টর সামনে বসিয়ে বলেন, কেমন আছেন আপনি? স্যার, আমি তো ঠিকই আছি। রূপম কেমন আছে? ওর বাড়ির লোকজনকে খবর দিতে পারলেন? কেউ থাকলে তো খবর দেব। মানে কি বলতে চান? ওর স্ত্রী রুমা ওর ওপর রাগ করে চলে গেছে। বাবা মা গ্রামে থাকেন। আরে মশাই, কোথাও কেউ নেই ওনার। কি বলছেন আপনি? ওর স্ত্রী মাঝে মধ্যেই ফোন করত, আমাদের সামনে থেকে উঠে গিয়ে কথা বলতো। আপনি বলছেন কেউ নেই? আমাদেরও বলেছিল। ওর ফোন থেকে ওই রুমা বলে লেখা নম্বরে ফোন করে দেখি ওরই পকেটে অন্য একটা ফোন বাজছে। পুরো কাল্পনিক চরিত্র মশাই। তাহলে নিশ্চয়ই সেই হুমকি ফোন করা লোকজনকে খুঁজে পেয়েছেন। সেই কল রেকর্ড রূপময় শুনিয়েছে। আমাদেরও শুনিয়েছে। সেই হুমকি ফোন কলের নম্বরটাও রূপমের অন্য ফোনের দ্বিতীয় নম্বর। ও নিজেই অন্য ফোন থেকে গলা অন্যরকম করে ফোন করত। কি বলছেন স্যার? আমার মাথা গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কোনো সুস্থ মানুষ এমন করার উদ্দেশ্য কি হতে পারে? সোহম বাবু, আপনি ঠিকই বলেছেন। কোনো সুস্থ মানুষের পক্ষে এমন কিছু করা সম্ভব নয়। কিন্তু উনি তো সুস্থ নন, মানসিকভাবে অসুস্থ। আপনি শুনলে আশ্চর্য হবেন যে ওর গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে যেখানে খোঁজ নিয়ে আমরা জানতে পারি
রূপমের মা ওর ছোটবেলায় মারা গেছেন, আর বাবাও বছর 2 আগেই গত হয়েছেন। বিগত 4-5 বছর গ্রামের লোকজন ওকে দেখেনি। এখন রূপমের ঠিকানা হবে মানসিক হাসপাতাল। আপনি সেই রাতে বরাত জোরে বেঁচেছেন। সোহম থম মেরে বসে থাকে। এতদিনে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পরে ধাতস্থ হয়ে কোনো দরকার হলে খবর দিতে বলে থানা থেকে বেরিয়ে আসে। থানা থেকে বেরোতেই বিদ্যুৎ চলে গিয়ে রাস্তায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। অন্ধকারে আন্দাজে পা ফেলে চলতে চলতে সোহমের মনে হয় কেউ যেন ওকে অনুসরণ করছে। দ্রুত গতিতে দূরের আলোর রেখা লক্ষ্য করে প্রাণপণে ছুটতে থাকে সোহম। ওকে বাঁচতেই হবে। এতক্ষণ শুনছিলেন মধুমিতা মুখার্জির আতঙ্ক। গল্পটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের জন্য এখনও সাবস্ক্রাইব না করা থাকলে পরবর্তী গল্প পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আবার খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।